এখন ইন্ডিয়া পাকিস্তানের খেলা আমাদের কাছে খুব ভালো লাগে, রাইভারিটা দেখতে খুব ভালো লাগে, ব্রডকাস্টাররা খুব বেশি টাকা পয়সা দেয়, কারণ ইন্ডিয়া পাকিস্তানের মাঝখানে খেলাটা খুব জমজমাট হয়। কিন্তু এখনকার খেলাগুলো কি ওরকম জমজমাট হয় নাকি আগের কারণে এই খেলাগুলো হাইপ পেয়ে আসছে? আমরা যখন ছোট ছিলাম আমরা দেখতাম কি তাদের মাঝখানে খেলাগুলো খুব জমতো, কারণ কি ওই সময় পাকিস্তান দলে যে ধরনের প্লেয়ার ছিল, ইন্ডিয়ান দলও ওই ধরনের মারাত্মক লেভেলের প্লেয়ার ছিল। তো তখন এই দুই দলের মাঝখানে যে ধরনের ক্ল্যাশ হতো, এই ক্ল্যাশগুলো দেখার জন্য মানুষ মরিয়া হয়ে বসে থাকতো। ওই মরিয়া হওয়ার কারণেই কিন্তু আজকে ইন্ডিয়া পাকিস্তান খেলার এত বড় আগ্রহ। কিন্তু বর্তমান টিমকে পাকিস্তান যদি আপনারা তুলনা করেন, এটা কোনো টিমই না। বর্তমান যদি এশিয়াগুলোর টিমগুলো র্যাঙ্কিং করেন তাহলে পাকিস্তান 3 থেকে 4 নম্বরে চলে যাবে। নিঃসন্দেহে ইন্ডিয়া 1 নম্বরে থাকবে এবং 2 নম্বরে আমি বলতেছি আফগানিস্তানের নাম। কেন বলতেছি? এবার চ্যাম্পিয়ন্স ট্রফিটাকে যদি তুলে ধরেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান যে ধরনের গার্ডস দেখিয়েছে ব্যাটিংয়ে ফিল্ডিংয়ে, আমি বলবো নিঃসন্দেহে আফগানিস্তান এশিয়ার দ্বিতীয় ভালো দল। বাংলাদেশ তো তলানিতে পড়ে গেছে, কারণ কি বাংলাদেশের পারফরমেন্স যদি একটু খেয়াল করে দেখেন, আমরা 2000 সালে যে অবস্থানে ছিলাম বর্তমানে 2025 সালে এসে আরও নিচে চলে গেছি। মোহাম্মদ আশরাফ আলী টিভি সাক্ষাৎকারে বলেছেন যে আমরা আমাদের সময় 160-170 রান করতে পারতাম, বর্তমানে 220, 30, 40, 50 এরকম রান হচ্ছে। তফাৎটা কি? আমাদের সময় যখন আমরা 4-5 উইকেট পড়েছিল তখন রফিক ভাই আর খালেদ মাসুদ পাইলট ভাই টুকটুক করে 200 বা 160-170 রানে নিত। বর্তমানেও সেম জিনিসটাই হচ্ছে। ভারতের সাথে দেখেন 35 রানে 5 উইকেট পড়ে গেল, তখন থেকে খেলাটা 220 রানে গেছে। এরা একই প্যাটার্নে খেলা চলছে, বাংলাদেশে কোনো উন্নতি নাই। কিন্তু পাকিস্তানের দিকে তাকান, একসময় পাকিস্তানে কোন ধরনের তারকারা ছিল। আমরা একটা সময় পাকিস্তানের খেলা দেখতাম, পাকিস্তানের সাইদ আনোয়ারের খেলা দেখতাম, আমরা খেলা দেখতাম শোয়েব আখতারের খেলা দেখতাম, তিনি কোন ধরনের জেনুইন পেস করতে পারতেন। আমরা খেলা দেখতাম ওয়াসিম আকরামের খেলা দেখতাম, আমরা খেলা দেখতাম হচ্ছে ওয়াকার ইউনুসের খেলা দেখতাম, আব্দুল রাজ্জাকের খেলা দেখতাম, ইনজামুল হকের খেলা দেখতাম, সাকলাল মুস্তাকের খেলা দেখতাম, মোহাম্মদ ইউসুফের খেলা দেখতাম। তো বুঝতেই পারতেছেন তখন তৎকালীন টিমটা কীরকম ছিল। তৎকালীন সময় যদি আপনি ইন্ডিয়ার দিকে যান, ইন্ডিয়ার টিমটা কীরকম ছিল। আমরা যদি তৎকালীন সময় একটু ইন্ডিয়ার টিমের দিকে তাকাই, তৎকালীন সময় ইন্ডিয়া দলে কারা কারা ছিল? সচিন টেন্ডুলকার ছিল, রাহুল দ্রাবিড় ছিল, বিবেস লাক্সমান ছিলেন, যুবরাজ সিং পরে এসে দলে অ্যাড করলেন, মোহাম্মদ কাইফ দলে যোগ দিলেন, জাবাকাল শ্রীনাথ ছিল, জাহির খান ছিলেন, হরভজন সিং ছিলেন, অনিল কুম্বলে ছিলেন। তাদের মাঝখানে যে ধরনের ক্ল্যাশ হতো, বর্তমানে কি ওই ধরনের ক্ল্যাশ কি আদৌ হওয়া পসিবল? বর্তমান ইন্ডিয়ান টিম অনেক বেশি উপরে চলে গেছে। বর্তমানে সচিন না থাকলেও সচিনের জায়গাটুকু দখল করে নিয়েছে বিরাট কোহলি। বিরাট কোহলি যদি সচিনের 100 সেঞ্চুরির জায়গায় 200 সেঞ্চুরিও তিনি করে ফেলেন, তিনি কখনোই আমার ব্যক্তিগতভাবে সচিনের জায়গাটুকু তিনি নিতে পারবেন না, কারণ সচিনের জায়গায় স্টেবল হয়ে আছেন, কোনোভাবেই তিনি নিতে পারবেন না। এই জন্য তাকে ক্রিকেটিং গড বলা হয়। সচিন আমার কাছে এতটাই প্রিয় একজন ক্রিকেটার, তার স্থান কেউ নিতে পারবে না। তো দেখেন ইন্ডিয়া পাকিস্তান এই খেলাগুলো এই কারণে জমজমাট হতো, কিন্তু বর্তমানে এই ধরনের খেলা হওয়ার কোনো পসিবিলিটি নাই। বাংলাদেশের দিকে যদি তাকান, বাংলাদেশের খেলাও কিন্তু এরকম তলানিতে পড়ে গেছে। মূল কথা কিন্তু এটা না, মূল কথা হচ্ছে আফগানিস্তান ক্রিকেটের রাইসটা আপনি দেখেন। 2000 সালের দিকে যখন আফগানিস্তান ক্রিকেট আত্মপ্রকাশ করলো তখন তাদেরকে 10-12 জন প্লেয়ার মেলানো কষ্ট হয়ে যেত। আজকে দেখেন পাইপলাইনে কতগুলো প্লেয়ার বসে আছে। আপনারা যদি আফগানিস্তানের দিকে একটু তাকান, বিশেষ করে স্পিনের দিকে তাকান, রাশিদ খান, নূর আহমেদ, আল্লাহ গানজাফর, তারপরে মুজিবুর রহমান, তা আরও নাম না জানা অনেক প্লেয়ার রয়েছেন। স্পিনের জন্য ফ্যাক্টরি তারা খুলে বসে আছে। তাদের দেখেন ওমর জাই কোন ধরনের প্লেয়ার তারা প্রডিউস করে নিয়ে এসেছে। হার্দিক পান্ডিয়া এবং ওমর জাই ছাড়া বর্তমান ক্রিকেট বিশ্বে মনে হবে না অন্য কোনো ভালো কোনো অলরাউন্ডার রয়েছে। গতকাল তিনি ম্যাচে যে ধরনের পারফরমেন্স দিয়েছেন, ব্যাকফুটে তিনি যে ধরনের শটগুলো খেলেছেন, এর আগের ম্যাচে যিনি 170 রান করেছেন ইব্রাহিম জারদানের কথা বলতেছি, প্রপার ক্রিকেটিং শট। প্রিন্স অফ আফগানিস্তান গুরবাজের কথা বলতেছি, তিনি যে ধরনের প্লেয়ার, তো বুঝতেই পারতেছেন নিঃসন্দেহে এই দলটি খুবই ভালো একটি দল। এখন বোলিং অ্যাটাকটা তাদের একটু দুর্বল রয়েছে। বোলিং অ্যাটাকটা কোন দিকে দুর্বল রয়েছে? যদি পেস বোলিং অ্যাটাকটা তাদের একটু সমৃদ্ধ হয়, যদি একটু ভালো লেভেলের তারা 1-2টা বলার পেয়ে যেতে পারে, তাহলে কিন্তু ভারত পাকিস্তানের খেলার দিকে মানুষ মনোযোগ দিবে না। তখন কিন্তু ভারত আর আফগানিস্তানের খেলার দিকে মানুষ মরিয়া হয়ে বসে থাকবে। একটা সময় কিন্তু শ্রীলঙ্কার টিমও যথেষ্ট ভালো ছিল। আমরা খেলা দেখেছি সানাত জয়সূরিয়া, কালবিতা রানা, অরবিন্দ ডি সিলভা, চামিন্দা ওয়াজ, সাঙ্গাকারা, মাহলা জয়বর্ধনে, লাসিফ মালিঙ্গা। তো বুঝতেই পারতেছেন ওই সময় দলটা কিন্তু কোন ধরনের ব্যালেন্স একটা টিম ছিল। কিন্তু বর্তমানে দেখেন শ্রীলঙ্কান টিমটা, তাও শ্রীলঙ্কান টিমটা একটু রাইজ করতেছে, কিন্তু ফলের দিক থেকে বাংলাদেশ এবং পাকিস্তান একদম তলানিতে পড়ে যাচ্ছে। আর উপরের দিকে চলে আসতেছে মনে করেন আফগানিস্তান। ইন্ডিয়ান টিম তো নিজের জায়গায় একদম মানে এরকম জায়গায় আছে যারা মহারাজের স্থানে বসে আছে, তাদেরকে সরানোর কোনো ব্যবস্থা নেই। শুধুমাত্র এশিয়া কেন বলবেন আপনি, সারা বিশ্বের যদি ক্রিকেট চিন্তা করেন, এখন ইন্ডিয়া সবচেয়ে বেশি ভালো টিম। হয়তো বা ওভারসিজ দিয়ে কোনো সময় 2-1টা খেলে তারা ধাক্কা খেয়ে ফেলে, তো এটা অন্য হিসাব। কিন্তু বাইলেটারাল সিরিজ যদি আপনি সারা বিশ্বের সাথে খেলান, ইন্ডিয়ান টিমকে টক্কর দিতে পারবে এমন কোনো টিম বর্তমানে দেখা যাচ্ছে না। আপনি যদি ইন্ডিয়ার দিকে তাকান, ইন্ডিয়ার রোহিত শর্মা যদি বলে যে না আমি আজকে খেলবো না, তখন কিন্তু আপনার মনে করেন না যে ইন্ডিয়ার প্লেয়ার নাই। অ্যাটলিস্ট 2 থেকে 3 জন প্লেয়ার আপনারা দেখাতে পারবেন যে তারা অলরেডি ওপেনার হিসেবে রেডি করে রাখছে। অভিষেক শর্মা টি20তে দুর্দান্ত খেলতেছেন, জয়সওয়াল টেস্ট ফর্ম্যাটে দুর্দান্ত খেলতেছেন। তারা দুজনেই কিন্তু যে কোনো সময় ওডিআই ফর্ম্যাটে এন্ট্রি মেরে নেবে। তাছাড়াও কিন্তু ঈশান কিষানের কথা আপনারা ভুলে যাবেন। ঈশান কিষান কিন্তু অলরেডি ওডিআই ফর্ম্যাটে খেলেছে, কিন্তু যে কোনো কারণে তিনি এখন দলের সাথে যুক্ত নেই, কিন্তু তাকে আবার যে কোনো সময় ডেকে নিয়ে আসা যেতে পারে। তো এরকমই মনে করেন যে ওয়ান ডাউনের যদি যুবরাজ সিংয়ের অভাব যদি পূরণ করতে চান, যে মুম্বাই ইন্ডিয়ান্স যে একটা প্লেয়ার প্রডিউস করছে তার নামটা আমার মনে আসতেছে না, তো সেও কিন্তু লেফট হ্যান্ডের ব্যাটসম্যান তিলক বর্মা, খুবই ভালো একজন ব্যাটসম্যান।
তারপরে নীতিশ কুমার রেড্ডি, আপনারা যদি হার্দিক পান্ডিয়া রিপ্লেসমেন্ট হিসেবে কাউকে চান, নীতিশ কুমার রেড্ডি কিন্তু ওই দলে 1 নম্বর পজিশনে আছে। তো বুঝতেই পারতেছেন ইন্ডিয়া কিন্তু অলরেডি তাদের ব্যাকআপ প্লেয়ারগুলোকে রেডি করে রাখছে, স্পিনার তো অভাবই নাই। রবীন্দ্র জাদেজার পাশাপাশি তারা অক্ষর প্যাটেলকে গ্রুম করে নিয়েছে। আপনারা জানেন কি সচিন তেন্ডুলকার অক্ষর প্যাটেলকে নিয়ে কোন ধরনের একটি মন্তব্য করেছেন? মন্তব্যটি হচ্ছে এরকম যে তিনি যখন খেলা থেকে অবসর নেবেন তিনি ইন্ডিয়ার 1 নম্বর অলরাউন্ডার হিসেবে খেলা থেকে মানে অবসর নেবেন। আশ্বিন বলেন কিংবা হার্দিক পান্ডিয়া বলেন, একসময় কপিল দেব বলেন, তারা কেউই তার জায়গায় যেতে পারবে না। আপনারা খেয়াল করে দেখতে পাবেন তাকে কিন্তু এখন 5 নম্বরে নামানো হয়। ইন্ডিয়ার দলে এমনিতে লেফট হ্যান্ডের ব্যাটসম্যানের একটা সংকট রয়েছে, তিনি ব্যাট হাতে কিন্তু যথেষ্ট পারদর্শী। তো এখন ওইসব কথা যদি সব কিছু বাদ দিয়ে যদি আফগানিস্তানের দিকে একটু ফোকাস করি, তাহলে নিঃসন্দেহে এশিয়ার সবচেয়ে ভালো টিম এখন আফগানিস্তান ইন্ডিয়ার পরে। এখন এশিয়ার মাঝখানে যদি আপনি যদি সিরিয়াল করেন তাহলে ইন্ডিয়া, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এইভাবে সিরিয়ালটা আসবে। একটা সময় ছিল ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এর নিচে আসছিল আফগানিস্তান। তো বুঝতেই পারতেছেন সিরিয়ালটা কীভাবে টপ থেকে বটম, বটম থেকে টপ এভাবে চলে যেতেছে। টপ ঠিক আছে, কিন্তু 2 থেকে 4 নম্বর 5 নম্বর পর্যন্ত তাদের সিরিয়ালগুলো কিন্তু আপ ডাউন হচ্ছে। তো বোঝাই যাচ্ছে যে এইগুলোর কারণ কি, আমরা কেন নিজেদের উন্নতি করতে পারতেছি না, বিশেষ করে বাংলাদেশ, কারণ আমাদের মাঝখানে ওই ধরনের লার্নিং যে আমরা শিখবো, লার্নিং ফেজটাতে আমরা আসি, কিন্তু ইমপ্রুভমেন্টের কোনো দিকটা আমাদের নাই। কিন্তু আফগানিস্তানের প্লেয়ারদের মাঝখানে কিন্তু ইমপ্রুভমেন্টের একটা স্কিল রয়েছে, তারা কিন্তু নিজেদেরকে ডে বাই ডে ইনক্রিজ করার চেষ্টা করে তাদের স্কিলগুলোকে, কিন্তু আমরা ওই পটেনশিয়ালিটিগুলোকে কাজে লাগাতে পারি না। কিন্তু আমাদের মাঝখানে আশা হলো এটাই রয়েছে যে বাংলাদেশের কাছে যে জাকির আলীর মতো ভালো একজন ব্যাটসম্যান আমরা পেয়েছি, নাইদ রানার মতো আমাদের কাছে পেস অ্যাটাক রয়েছে। তো তাদেরকে যদি ভালোভাবে আমরা গ্রুম করাইতে পারি, তো নেক্সট 5 বছর পরে হয়তো বা বাংলাদেশের একটু আশা হলো দেখতেও পারে। তো বলা যাচ্ছে না তাও, কারণ বাংলাদেশের ক্রিকেট খেলাটা যেভাবে রয়েছে, আমরা লিটন কুমার দাসকে রেখে আমরা দল একটা ঘোষণা করে দিলাম। আপনারা যদি চিন্তা করেন, একমাত্র এই একজন প্লেয়ার যে কিনা টেকনিক্যাল সবচেয়ে বেশি সাউন্ড, কয়েকদিন আগেও আমরা দেখতে পাইছিলাম যে ইন্ডিয়ানরা লিটন কুমার দাসকে ভয় পাইতো, এটাই সত্যি কথা। একটা ম্যাচে লিটন কুমার দাস যে ধরনের পারফরমেন্স দিয়েছিল, ইন্ডিয়ানরা তাকে দেখে ভয় পাইতো। কিন্তু এখন মনে করেন তাকে রেখে আমরা দল ঘোষণা করলাম। একটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই, বিরাট কোহলি যদি বা পাকিস্তানের যদি কোনো একটা বড় স্টার যদি 2-4 ম্যাচ যদি অফ ফর্মে থাকেন, তাহলে কি আপনারা তাকে ড্রপ করে চলে যাবেন নাকি তাকে ক্যারি করবেন? আমরা বাবর আজমের কথাই বললাম। বাবর আজম এবং বিরাট কোহলি যদি 2-4 ম্যাচ যদি খারাপ খেলে, তাহলে কি তারা রেখে যাবেন? বাংলাদেশের ইতিহাসে যতগুলো টেকনিক্যাল সাউন্ডের প্লেয়ার রয়েছেন তার মাঝখানে লিটন কুমার দাস অন্যতম। আমরা তাকে রেখে চলে গেলাম কারণ কি তার ফর্ম নাই। আরে ভাই, বিরাট কোহলির তো ফর্ম ছিল না, দেখেন পাকিস্তানের বিরুদ্ধে তিনি 100 রান করে দিচ্ছেন, তার কি ফর্ম ফেরত আসে নাই? আমরা তো ওই ডিসিশন নিতে জানি নাই। তো এই কারণে কিন্তু আমরা পিছনে পড়ে আছি। কিন্তু আফগানিস্তান দেখেন, আফগানিস্তান কই ছিল আর আজকে কই আছে। তাদের পাইপলাইনে যে ধরনের প্লেয়ার মজুদ আছে, শুধুমাত্র বললাম তো একটা সেক্টরে তাদের অভাব, সেক্টরটা হচ্ছে পেস বোলিং অ্যাটাক। এটা ছাড়া তাদের ব্যাটিং বলেন, মিডল অর্ডার বলেন, তাদের অলরাউন্ডার বলেন, এমনকি জেনুইন স্পিন বলার বলেন, সকল দিক থেকে কিন্তু তারা মোটামুটি ভালো পজিশনে আছে। আগামী 5 বছর পরে হয়তো বা ভারত পাকিস্তানের খেলার প্রতি মানুষের এত একটা আগ্রহ থাকবে না, ব্রডকাস্টারেরও আগ্রহ থাকবে না, আমাদেরও থাকবে না, থাকবে শুধু আফগানিস্তান এবং ভারতের খেলা দেখার জন্য মানুষের আগ্রহ থাকবে। কারণ কি, তারা এই পরিমাণে নিজেদের লেভেলটাকে ইনক্রিজ করতে পারছে, অন্যান্য দলগুলোকে ডিক্রিজ হয়ে গেছে। শ্রীলঙ্কা কোথা থেকে কই চলে আসছে, পাকিস্তান কই থেকে কই চলে আসছে, বাংলাদেশের তো তুলনা করে লাভ নেই। বাংলাদেশ যেখানে ছিল তলানিতে, ওই তলানিতেই আছি আমরা। তো আমরা তারপরেও বাংলাদেশকে সাপোর্ট করে কী করবো? আমাদের জন্মসূত্রে আমরা বাংলাদেশি, তো অন্য দেশটা আমরা সাপোর্ট করতে পারি না ভাই, এটাই দিন শেষে সত্য কথা। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন আপনারা।